এবার তাহলে সংঘর্ষ করার জন্য কী করতে হবে, u1কে কী করতে হবে, গ্রেটার দেন u2 হতে হবে, তবেই সংঘর্ষ ঘটবে। এটা হচ্ছে কলিশন, এই জায়গাটা হচ্ছে সংঘর্ষ ঘটলো, যে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। ঠিক আছে, তার মানে গল্পটা হচ্ছে m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছিল, এটা হচ্ছে কিন্তু একমাত্রিক 1D, মানে পুরো ব্যাপারটায় একটা সরলরেখা বরাবর ঘটছে। ঠিক আছে, একটা সরলরেখা বরাবর পুরো ঘটনাটা ঘটছে। m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছিল, m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছিল। যদি m1 ভরের বস্তুর বেগ বেশি হয়, কিছুক্ষণ পর দিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। সংঘর্ষ ঘটার পর m1 ভরের বস্তুর বেগ ওই একই রকম থাকবে, তার কোনো মানে নাই, থাকবে না। ইন জেনারেল কেস বেগ চেঞ্জ হয়ে গেল v1, এর বেগ চেঞ্জ হয়ে গেল v2। ঠিক আছে, এবং এই সংঘর্ষটা কী হয়েছে, স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে হচ্ছে এই সংঘর্ষের পূর্বে এই সেই সংস্থা দেখছি আমরা, এই যে সংস্থা, এই সংস্থার যে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে এই সংস্থার মোট গতিশক্তি কী থাকবে, সমান থাকবে। ঠিক আছে, আবার ভরবেগও কিন্তু সংরক্ষিত থাকবে। এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে লিখতে পারি আমরা যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এবার আমি কি করলাম যে m1 টার্মটাকে একই দিকে রাখবো, m1 আছে এরকম টার্মটা, তাহলে কী হয়ে যাবে, m1 কমন নিলে u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে আমরা তোমার গতিশক্তি সংরক্ষণ সূত্র রাখাবো। ঠিক আছে, যে ভরবেগের সংঘর্ষের পূর্বে এটার যে মোট গতিশক্তি, পরেও মোট গতিশক্তি কী থাকবে, সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে হাফ m1 u1 এর স্কোয়ার প্লাস হাফ m2 u2 এর স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 এর স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ হাফ কেটে যাবে সব জায়গায়। আবার সেম একই প্রসেসে কী করবো, m1 টার্মগুলোকে একই দিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে যাবো, এটাকে ওই দিকে নিয়ে যাবো। তাহলে হাফ হাফ লিখছি না, আর কাইনেটিক এনার্জি হাফ এম স্কোয়ারটা তো, হ্যাঁ, গতিশক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে m1 কমন নিলে কী হবে, u1 এর স্কোয়ার মাইনাস v1 এর স্কোয়ার, নাকি v1 এর স্কোয়ার ইকুয়াল টু m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস প্লাস হবে না, সব মাইনাস হবে, মাইনাস u2 এর স্কোয়ার। তাহলে এটাকে আমি নাম দিলাম, এটাকে পরবর্তীতে লিখতে পারি m1 ইন্টু u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2। এটাকে ধরো সাপোজ আমি 3 নম্বর সমীকরণ দিলাম, নিয়ে এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবো। এবার এটাকে কী করবো, 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কী হবে, 2 নম্বর সমীকরণে কী আছে, m1 ইন্টু u1 মাইনাস v1, এদিকে আছে m2 ইন্টু v2 মাইনাস u2। তাহলে m1 কাটলো, এই পার্টটা কাটলো, m2 কাটলো, এই পার্টটা কাটলো। তাহলে আলটিমেটলি কী হলো, যে u1 প্লাস v1 ইকুয়াল টু হচ্ছে v2 প্লাস u2। এটা ধরো সাপোজ 4 নম্বর, এতটুকু তোমাদের আসছিলো, নিয়ে গোলমালটা হচ্ছিল, তাই তো? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা করব, যে আলটিমেটলি এটা হওয়ার পর সমীকরণ দিয়ে ভাগ করার পর v2 সমান মান বসিয়েছে তো, ঠিক আছে, u1 প্লাস v1 u1 মাইনাস u2 u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। তাহলে v2 সমান কত বার করেছে, আচ্ছা v2 সমান বার করে আলটিমেটলি বেরিয়েছে কি v1। আচ্ছা, 2 নম্বরে বার বসিয়েছে। তাহলে আমাদের মেন গল্প হচ্ছে কিন্তু কি বার করছে সেটা বুঝতে হবে। সংঘর্ষের পরে এই দুটো জিনিস বার করবো, v1 আর v2, এই দুটো জিনিস কিন্তু বার করবো আমরা। সংঘর্ষের পরে তাদের বের করতে হবে, আগে দেওয়া থাকবে। ঠিক আছে, আগে দেওয়া থাকবে, সংঘর্ষের পরে বেগ দেওয়া থাকলে আমাকে
দেখলাম আমি এখানে হাইলাইট করলাম V1 V2 বার করতে হবে। V1 V2 বার করতে গেলে নিশ্চয়ই V1 আর V2 এই দুটো টার্ম আমি প্রথমে লিখবো না, নিশ্চয়ই তাহলে আমি হয় U1 লিখবো নাহলে U2 লিখবো, তাই না? বা সাপোজ আমি বলছি V2, যদি V2 বসাই, V2 সমান যদি বসাই, এটা V2 বলছে, ঠিক আছে? তো সাপোজ আমি বললাম V2, দেখি আমরা V2 সমান বলেছে যখন, তাহলে V2 সমান কী হবে? U1 প্লাস U1 মাইনাস U2, তাহলে U1 মাইনাস U2, U1 মাইনাস U2 প্লাস V1, ঠিক আছে, কোনো চাপ নাই। এই জিনিসটা বসাবো 2 নম্বর সমীকরণে, যেখানে এখানে V2 আছে। তো 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে M1 ইন্টু U1 মাইনাস V1 ইকুয়াল টু M2 ইন্টু V2 জায়গায় কী বসাবো? U1 প্লাস V1 মাইনাস U2, আর এখানে আবার মাইনাস U2 আছে, ঠিক আছে? এরকম আছে, ঠিক আছে? তাহলে এটা ভাঙলে হবে M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু হচ্ছে M2 U1 প্লাস M2 V1 মাইনাস 2 M2 U2, ঠিক আছে? তাহলে অতএব V1 কত কত জায়গায় আছে? এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, তাই তো? তাহলে এটাকে আমি দিকে নিয়ে যাই, তাহলে প্লাস হবে, ঠিক আছে? আর বাকিগুলো সব এদিকে পাঠিয়ে দিই। তাহলে M1 প্লাস M2 ইন্টু V1 ইকুয়াল টু M1 U1 মাইনাস M2 U1 মাইনাস প্লাস 2 M2 U2, তাই তো? এটা কমন যাবে এখানে, এটা বুঝতে পারলো? সেকেন্ড লাইনটা, এই পরের লাইনটা, লাস্ট লাইনটা, ঠিক তো? তাহলে এই মানটা হচ্ছে কপি করলাম, ঠিক আছে? মানে V1 এর ভ্যালুটা কপি করলাম, V1 এর ভ্যালুটা বসাবো কোথায়? বেশ, এটা V1 এর ভ্যালু, আর 2 নম্বর সমীকরণটাও কপি করছি। এটা তো সাপোজ 2 নম্বর সমীকরণ, এটাকে এখানে কপি করলাম, ঠিক আছে? এটাকে এখানে কপি করলাম, তাহলে আলটিমেটলি কত হবে? M1 ইন্টু U1 মাইনাস V1 এর জায়গায় হচ্ছে মাইনাস V2 মাইনাস U2 প্লাস U1 ইকুয়াল টু হচ্ছে M2 ইন্টু, কিছু নাই তো যাই তাই, M2 V2 মাইনাস M2 U2, ঠিক আছে? তাহলে M1 U1 মাইনাস M1 V2, দুখানা আছে না U1, M1 V2 মাইনাস M1 U2 ইকুয়াল টু হচ্ছে M2 V2 মাইনাস M2 U2। কী বার করবো আমরা এখানে? এখানে হচ্ছে V2 বার করবো। আচ্ছা, তাহলে V2 যখন বার করবো, তাহলে এই পার্টটাকে আমি কী করবো? এই দিকে নিয়ে যাব, আর বাকি পার্ট সব বাঁ দিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই পার্টটা ওদিকে নিয়ে গেলে তোর V2 কমন যাবে, M1 প্লাস M2 হবে, আর এই দিকে যে পার্টগুলো থাকবে সেটা থাকবে হচ্ছে তোর এই পার্টটা এইদিকে নিয়ে আসলে তোর হচ্ছে এই পার্টটাকে এইদিকে নিয়ে আসলে U2 কমন যাবে, নিয়ে কী থাকবে? M2 মাইনাস M1, তাই তো? M2 দিকে গেলে প্লাস হবে, এইদিকে মাইনাস তো আছে অলরেডি, M2 মাইনাস M1 ইন্টু U2, আর এটা আছে প্লাস 2 M1 U1, ঠিক ক্লিয়ার? তাহলে দেওয়ার পর V2 ইকুয়াল টু কত হবে? M2 মাইনাস
M1 এটা দেখলাম এক্সচেঞ্জ হয়ে গেলো, দেখ হলো না না আগেরটার সাথে এই যে এটা, তাই না, বাই M1 প্লাস M2 ইন্টু এখানে U1 ছিল, এখানে কী থাকবে U2 থাকবে, ঠিক আছে, প্লাস 2 এখানে M2 ছিল, এখানে M1 আছে, বাই M1 প্লাস M2 ইন্টু এখানে ছিল U2, এখানে থাকবে কি U1, এইটা হয়ে গেলো সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই দুটো সূত্র, কিসের সূত্র, সংঘর্ষের পর ওই বস্তুটার বেগ কত হবে তার সূত্র। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি প্রবলেম দেয়, যদি তোমাদের কাছে ডেটা থাকে, সাপোজ বলছি তোমাদের কাছে ডেটা সম্পর্কিত প্রবলেম থাকে যদি, তাহলে যদি এই ফর্মুলা মনে না থাকে, সিম্পলি ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কিছু ইকুয়েশন তৈরি হবে, আর শক্তির সংরক্ষণ সূত্র দিয়ে কিছু ইকুয়েশন তৈরি হবে, সেগুলো সলভ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখি এই সম্পর্কে যদি কোনো কিছু প্রবলেম থাকে, স্পেশাল কেসগুলো বলে দিই, ইন্টারেস্টিং লাগবে, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালও আছে, প্র্যাকটিক্যাল আমার কাছে আমার দেখানো সম্ভব না, কিন্তু ভিডিওতে প্র্যাকটিক্যাল আছে, দেখবা তোমার অনেকগুলো মানে বল আছে, স্টিলের বল আছে, দই ঘটনা আছে, পরপর জাস্ট টাচ হয়ে আছে, একটা দূর থেকে নিজের ঠেকলো, একটা চলে গেল, ওটা এরকম কেন হচ্ছে, সেই স্পেশাল এগুলো আমরা একদম পুরোপুরি আমি ব্যাখ্যা দিই, হ্যাঁ ব্যাখ্যা দেবো, দেখো স্পেশাল কেস দেখবো আমরা। এবার দেখবো স্পেশাল কেস, স্পেশাল কেস 1 নম্বর, ধর সাপোজ আমি বললাম কণা দুটির ভর সমান, তাহলে M1 সমান হচ্ছে M2 যদি হয়, তাহলে কি হবে, আমি কি বললাম, এই যে কণা দুটো ছিল না, এই কণা দুটো, এটা হচ্ছে M1 কণা, এটা হচ্ছে M2 কণা, এই দুটো ইকুয়াল ভরের যদি হয়, তাহলে কি হবে, শুধু ওই কথাই বলা আছে, আর কিচ্ছু বলেনি, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা যদি আমি 1 নম্বরে এই যে সমীকরণটা আছে যে V1, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি V1-এ যদি এই ব্যাপারটা ইমপ্লাই করি, তাহলে এই পার্টটা 0 হবে, এই পার্টটা 0 হয়ে যাবে, আর এই পার্টটা থেকে যাবে, তাহলে কি থাকবে আলটিমেটলি, V1 ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু M2 বাই 2M2 ইন্টু U2, মানে আলটিমেটলি কী হয়ে গেল, V1 সমান হচ্ছে U2 পেলাম, তার মানে কি V1 সমান U2 মানে কি, এই দেখো V1 সমান হচ্ছে U2, ভালো করে বোঝার চেষ্টা করো, তার মানেটা কি দেখো তো দেখি, V1 সমান U2 মানে কি, দেখো এর বেগ ছিল U2 হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ ছিল, এ একটা বেশি বেগ নিয়ে যাচ্ছিল, এ কম বেগ নিয়ে যাচ্ছিল, ধাক্কা মারার পরে কি হলো, বেগটা এক্সচেঞ্জ হয়ে গেল, এর বেগ ছিল V1, ওটা 0 হয়ে গেল, সরি আচ্ছা ওটা কি তাহলে এক মিনিট দাঁড়াও, এ বেগ নিয়ে যাচ্ছিল U1 বেগ নিয়ে, প্রথম বস্তুটা M1, এটার বেগ ছিল U1, এটার বেগ ছিল U2, ধাক্কা মারার পর আমি জাস্ট একটা ক্যালকুলেশন করেছি, কী ক্যালকুলেশন করলাম, V1 সমান U2, ধাক্কা মারার পর M1-এর বেগ কত হয়, V1 বলেছি তো, তার ভ্যালু কী হচ্ছে দেখে যাচ্ছি, কী পাচ্ছি, দ্বিতীয় বস্তুর বেগ পেয়ে গেল, মানে ওর বেগটা M1-এর বেগ স্লো ছিল, বেশি ছিল, M2-র বেগ বেশি ছিল, ধাক্কা মারার পর M1-এর বেগটা কী, M1 বস্তুর বেগ কার বেগ পেলো, M1 বস্তুটা কার বেগ পেলো, V1 যেটা প্রথম ধাক্কা মারার আগে M2 যা ভর ছিল, যা বেগ ছিল সেই বেগটা হলো, মানে স্লো হয়ে গেল। আমি এক্ষুনি দেখো, তুমি জাস্ট একটু দাঁড়াও, এক্ষুনি সব সমাধান ব্যাপারটা হয়ে যাবে, দাঁড়াও ভুলে যাবে না। V2 সমান কতবার করছি দেখো, V2 এটা একই জিনিস ইমপ্লাই করবো, এখানে V2 সমান কত হবে, দেখো V2 সমান এখানেও 0 হবে, হবে না, হবে না, 0 প্লাস 2M1 প্লাস 2M1 ইন্টু U1, তাহলে আলটিমেটলি V2 সমান কী হয়ে গেল, U1 হলো, তাহলে V2 সমান U1, মানে স্যার এটা V2 সমান হচ্ছে U1, দেখো ধাক্কা মারার পর এর বেগ ছিল M1-এর, ওই বেগটা এর বেগ হয়ে গেল M1, তার মানে আগে যেটা বেগ ছিল সেটাই পেলো, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটাকে বলা হয় ভেলোসিটি এক্সচেঞ্জ, এই ব্যাপারটাকে কী বলা হবে, আমরা কী বলবো, আমরা ভেলোসিটি এক্সচেঞ্জ। যদি দুটো সমান ভরের হয়, এবার যদি ধরো সাপোজ আমি বলছি, ভালো শুনবা, ধরো সাপোজ আমি বললাম এটা স্থির, দুটো সমান ভর, দ্বিতীয় বস্তুটা চুপচাপ স্থির আছে, তাহলে কী হবে, এর ধাক্কা মারার পর
এ স্থির হয়ে যাবে, ওর বেগ নিচে চলে যাবে। ওটাই ওই সেটা যেটা প্র্যাকটিক্যালে যেটা দেখানো হয় ওটাই হচ্ছে গল্পটা। আর একটা কি হবে? হ্যাঁ, আরেকটা আর একটা থাকলে বস্তু, হ্যাঁ, আরেকটা বস্তু আর একটা বস্তু থাকলে, একটা বস্তু না পরপর যদি বস্তু থাকে, না না এটা সম্পর্ক স্যার, মাঝেরগুলো স্থির এটা থাকবে বেগটা না? এখানে তো হ্যাঁ এই যে যার সাথে সম্পর্ক তার কি হবে? না এখন না। এখান থেকেই সেকেন্ড কেস চলে আসছে, ঠিক আছে? তাও লিখে দেওয়া যেতে পারে। সেকেন্ড কেস হচ্ছে m1 সমান হচ্ছে m2 অ্যান্ড তোর এখানে কী আছে জানো, u2 সমান 0, u2 সমান 0। তাহলে এখানে যদি এইখানেই যদি ইমপ্লাই করা হয় তাহলে v1 সমান 0 হয়ে যাবে, তাহলে v1 সমান হচ্ছে 0 হয়ে যাবে, আর v2 সমান u1 হয়ে যাবে। মানে ভেলোসিটিটা এক্সচেঞ্জ হলো, একই এক্সচেঞ্জই হয়েছে, কিন্তু প্রথম কোণাটা স্থির হয়ে যাবে, ঠিক আছে? থার্ড কেস, থার্ড কেসে বলছে দুটি কোণার ভর অসমান এবং শুরুতে দ্বিতীয় কোণাটি গতিহীন। তাহলে ভ্যালু বেরোবে একটা। তাহলে বলা হয়েছে m1 ইজ নট ইকুয়াল টু m2, আর কি বলা আছে, এবং শুরুতে দ্বিতীয় কোণাটি গতিহীন। দ্বিতীয় কোণা গতিহীন মানে হচ্ছে u2 ইকুয়াল টু 0। তাহলে v1 সমান কত হবে, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 না u2 রে, u1। আর v2 সমান কত হবে, m2 মাইনাস m1 হবে। v2 সমান কী হবে, উল্টে যাবে, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2। সেকেন্ড পার্টটা কী হবে, 0 হয়ে যাবে। বলি তো দেওয়া আছে, সরি ভুল করেছি, u2 তো 0, বলি তো দিয়েছি u2 0। সেকেন্ড পার্টটা হবে 2m1, এটা হবে না, v2 সমান হচ্ছে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু তোর u1, ঠিক আছে? এই সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, এগুলো তো সহজ, এই দুটো কেস হচ্ছে ইন্টারেস্টিং, ঠিক আছে? 4 নম্বর কেস বলছে প্রথম কোণাটি অত্যন্ত ভারী এবং শুরুতে দ্বিতীয় কোণাটি গতিহীন। বলছে প্রথম কোণা অত্যন্ত ভারী মানে হচ্ছে m1 ইজ গ্রেটার দেন m2 যদি হয়, তাহলে কি হবে, m1 প্লাস m2 এর ভ্যালু কী হবে, আমি প্রায় ইকুয়াল টু m1 লিখতে পারি না, তাই তো? আর m1 মাইনাস m2 করলেও m1ই হবে, ঠিক আছে? ওটাও লিখে দিচ্ছি, m1 মাইনাস m2 এটাও তো আছে, ইজ অ্যাবাউট ইকুয়াল টু m1 হবে, ঠিক আছে? হলো? আচ্ছা, আর একটা কী বলা আছে, শুরুতে দ্বিতীয় কোণাটি গতিহীন, আর একটা কথা বলা আছে u2 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কী করবো, উল্টো হয়ে যাবে। তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তোমার v1 v2 বার করবো। তাহলে v1 সমান হচ্ছে, দেখো দ্বিতীয় কোণাটি গতিহীন বলা আছে নাকি, 0 বলা আছে, এখানে কেসটা বসাবো, এই কেসে বসাবো। তাহলে m1 মাইনাস m2 সমান হচ্ছে m1 লিখবো, তাহলে m1 বাই এখানেও m1 হবে ইন্টু u1, হবে না বলো? তাহলে আলটিমেটলি v1 ইকুয়াল টু u1 হবে, ঠিক আছে? আর v2 ইকুয়াল টু কী হবে, v2 ইকুয়াল টু দেখো এখানে 2m1 বাই m1, 2m1 বাই m1 ইন্টু u1, তাহলে v2 ইকুয়াল টু কী হয়ে গেল, 2u1। তাহলে এই দুটো কেস, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা লাস্ট কেস হচ্ছে দ্বিতীয় কোণাটি অত্যন্ত ভারী, মানে m2 ইজ গ্রেটার দেন m1, ঠিক আছে? আর u2 ইকুয়াল টু 0 দাঁড়া, তাহলে কী হবে, m1 মাইনাস m2 ইজ অ্যাবাউট ইকুয়াল টু কী হবে, মাইনাস m2 হবে, ঠিক আছে? আর m1 প্লাস m2 কী হবে, ইজ অ্যাবাউট ইকুয়াল টু m2। আমরা ওটাতেই বসাবো, এখানেই বসাবো, ঠিক আছে? 3 নম্বরই বসাবো। তাহলে দেয়ারফর v1 ইকুয়াল টু মাইনাস m2 বাই
m2 ইন্টু u1, তাহলে v1 ইকুয়াল টু কী হয়ে যাবে মাইনাস u1, v1 ইকুয়াল টু মাইনাস u1, আর v2 ইকুয়াল টু কী হবে 2 m1 এর জায়গায় তো m1 বাই সামথিং, ছোটো বাই অনেক বড়, তার মানে এটা প্রায় কী হবে 0 হবে না, ক্যালকুলেট করে লাভ আছে? তার মানে কি, তাৎপর্য কি? সুতরাং বলছে খুব হালকা এবং খুব হালকা এবং একটি খুব ভারী স্থির বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পর ভারী বস্তুটি স্থির থাকবে এবং হালকা বস্তুটি ঢাই করে নিচে চলে আসবে। মাইনাস মানে কি তাই, তাই না? এটা খুব এখন এই মোটটা বস্তু চুপচাপ আছে, একটা হালকা বস্তু হচ্ছে ধাই করে রাখা হলো, ঘুরে চলে আসবে না, একই গতি শক্তি নিয়ে ফিরে চলে যাবে, মাইনাস তাই মাইনাস, ওই কথাটা বলা আছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ওটা একটা অঙ্ক করি আমরা, দেখি আমাদের যে অঙ্কটাতে আছে যে দুটি একই ভর বিশিষ্ট বস্তু, তার মানে আমাদেরকে অঙ্কতে দেওয়া আছে কী কী, সেটা দেখো তো দেখি। অঙ্কতে দেওয়া আছে যে m1 সমান m2 দেওয়া আছে, দুটো একই ভর এবং একটার এটা m1 এটা m2, এটা এদিকে u1 বেগে যাচ্ছে, এটা এদিকে u2 বেগে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। u1 এর ভ্যালু কত দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, u2 এর ভ্যালু কত দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটাকে প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম, ঠিক আছে? এটার ডিরেকশন প্লাস ধরলে এটার ডিরেকশন মাইনাস ধরবো, ঠিক আছে? পরস্পর দিকে যাচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষের পর তাদের বেগ কত হবে, ঠিক আছে? তাহলে যেটা দেখব, সংঘর্ষের আগে এদের বেগ কত ছিল, ভরবেগ কত ছিল সংস্থার m1 u1 মাইনাস m2 u2 মাইনাস m2 u2, এটা সংঘর্ষের পূর্বে বেগ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার ধরে নিলাম সংঘর্ষের পর তাদের বেগ কত হবে, এর m1 এর বেগ হচ্ছে v1 হবে, এটার বেগ হচ্ছে v2 হবে। ওদের দিক যেহেতু জানি না, সব প্লাস ধরে নেবো, আমরা ঠিক দিক পেয়ে যাব। ইকুয়াল টু কী লিখবো, m1 v1 প্লাস m2 কি v2। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার। এবার ডেটাগুলো বসাও, m1 সমান m2 বসাবো, তাহলে সব m বসিত, m1 সমান m2 সমান m ধরে নেবো, আমরা কী ধরে নেবো m, তাহলে সব এমগুলো m পার্ট উঠে যাবে, লিখে লাভ নাই আমার। তাহলে u1 এর ভ্যালু বসাই আমরা 20 মাইনাস অফ u2, মাইনাস তো আছে, u2 ভ্যালু বসিয়ে মাইনাস এসছে আমাদের, তো মাইনাস 30 ইকুয়াল টু v1 প্লাস v2। তাহলে কী পেলাম আমরা, v1 প্লাস v2 ভ্যালু কত পেলাম মাইনাস 10। এটা আমাদের একটা ইকুয়েশান পেলাম। এতটুকু ক্লিয়ার? এবার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেই টার্মটা কোথেকে পেয়েছিলাম মনে করছে আমাদের? ভালো শুনবা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমি লিখছি, সেই ফর্মুলাটা কোথা থেকে পেয়েছি মনে করতে, দেখি এই ফর্মুলাটার কথা বলছি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই যে গতিশক্তি সংরক্ষণ সূত্রটা কাজে লাগিয়েছিলাম মনে করছে, এই যে এখানে দাঁড়াও দেখাচ্ছি, হাফ এমভি স্কোয়ার, এই সংরক্ষণ সূত্র লাগানোর পর আলটিমেটলি ভাগ করে কি পেয়েছিলাম, এই যে এই টার্মটা দাঁড়াও, এই যে এক মিনিট দাঁড়াও, তোর v2 মাইনাস v1, এই যে এটা v2 মাইনাস v1 ইকুয়াল টু হচ্ছে u1 মাইনাস u2, এই যে এইখান থেকে এই সূত্রটা মনে রাখা খুব দরকার। দেখো দেখি v2 মাইনাস v1 ইকুয়াল টু হচ্ছে কী হবে u1 মাইনাস u2, বা তোমরা এভাবে মনে রাখবা যে v1 প্লাস u1 ইকুয়াল টু v2 প্লাস u2। মানে কীভাবে মনে রাখবা, এটা কিন্তু গতিশক্তি সংরক্ষণ সূত্র থেকে এসছে আর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এসছে না, আসেনি? এই ফর্মুলাটা মনে রাখাটা খুব দরকার, শর্টকাট অনেক কাজে দেবে তোমাদের। কীরকম, কোনো বস্তু সংঘর্ষের আগে এবং পরে মোট বেগ সমান, আগে ও পরে মোট বেগ, আগের বেগ যুক্ত পরের বেগ সমান হচ্ছে অন্য বস্তু সংঘর্ষের আগের বেগ এবং পরের বেগ। তাহলে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2, ঠিক আছে? ওটাই লিখছি আমি, যে
u1 প্লাস v1 ইকুয়াল টু হচ্ছে u2 প্লাস v2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার u1 এর ভ্যালু কত আছে 20 প্লাস v1 ইকুয়াল টু u2 এর ভ্যালু কত -30 প্লাস v2, ঠিক আছে। তাহলে তোমার v2 মাইনাস v1 করছি, v2 মাইনাস v1 এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে 50 হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটোকে আমি সলভ করব। v1 প্লাস v2 সমান হচ্ছে -10। আমি সিম্পলি যোগ করলে কী হবে, এটা কাটবে 2v2 ইকুয়াল টু হচ্ছে 40, v2 ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর v1টা দেখো কত হচ্ছে 30 v1 সমান হচ্ছে -10 মাইনাস v2 তো হচ্ছে -10 মাইনাস 20 সমান হচ্ছে -30 মিটার পার সেকেন্ড। এটার মানে কি হলো? তার মানে হচ্ছে দুটো দেখো, same আছে, ভালো করে দেখো v1 সমান -30, v1 মানে এ ধাক্কা মেরে উল্টো দিকে চলে যাবে। এ এখানে ধাক্কা মারার পর উল্টো দিকে চলে যাবে। আর v2 ভ্যালু কত এসছে 20, মানে এইদিকেই যাবে ও, সরি v2 ভ্যালু 20 এসছে, মানে ওই উল্টো দিকে চলে যাবে। এ ধাক্কা মারার পর একে ধাক্কা মারার পর উল্টো দিকে চলে যাবে, একে ধাক্কা মারার পর উল্টো দিকে চলে যাবে, দুটো আলাদা পদ্ধতি ঘুরে চলে যাবে। দুটো এদিকে ধাক্কা মারার পর এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। এখানে ওটা -20 আছে, এটা +20 হবে। মানে যার যা ছিল এটা প্লাস ছিল, u1টা প্লাস ছিল, দেখো v1 মাইনাস হয়ে গেছে, v2 মাইনাস ছিল, v1 সরি u2 প্লাস মাইনাস ছিল, v2 প্লাস হয়ে গেল, উল্টো হলো। বুঝতে পারা গেল? ক্লিয়ার? এরপরে এই কনসেপ্টটা হচ্ছে আগে বুঝবো আমরা, ওই টার্মটা পড়ার আগে আমরা একটা জিনিস বুঝবো আগে, সেটা হচ্ছে আগমন বেগ, সংঘর্ষ সম্পর্কিত, কলিশন সম্পর্কিত আগমন বেগ বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। দেখো, এটা হচ্ছে একটা বস্তু, তার ভর m1, এটা একটা বস্তু, তার ভর হচ্ছে m2, এটা u1 বেগে যাচ্ছিল এইদিকে, এ যাচ্ছিল সাপোজ u2 বেগে এইদিকে। আবার বৃষ্টি করছে নাকি রে? দেখো, যদি বলো কিছু না, এক প্রকার বলতে পারো যে আপেক্ষিক বেগের মতো। কিন্তু দেখো, ভালো করে বুঝবা। ধরো সাপোজ একটা কুকুর একটা মানুষের পিছনে তাড়া করেছে, একটা মানুষ খুব ভয়ে ছুটছে কুকুরে কামড়ে দেবে বলে, আর কুকুর ছুটছে ওকে কামড়াবে বলে। তাহলে কুকুরটার মানুষের দিকে এগোনোর ইফেক্টিভ বেগ কত হবে বলো তো দেখি? যেটা বাড়লো কুকুরের বেগ মাইনাস মানুষের বেগ, যার বেগ বেশি তার থেকে মানুষের বেগ কম দিতে হবে, ওইটাতে ইফেক্টিভ কাজ করছে না। ভালো করে বোঝার চেষ্টা করো, একটা মানুষ ছুটছে আর একটা পিছন দিকে কুকুর ছুটছে। এবার আমি জেনে নিই, তোমাদের কী মনে হচ্ছে কার বেগ বেশি হয়? মানুষ পারতে হবে ছুটে? পারতে পারবে না। তার মানে হচ্ছে মানুষের একটা বেগ অলরেডি আছে, কুকুরের বেগও আছে। মানুষ যদি স্থির থাকতো, কুকুরটা কী বেগে যেত? যে বেগে যেত, ধরো সাপোজ ডিস্টেন্স আছে একটা, কোন কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, আমরা নর্মাল নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে দিলে এত সেকেন্ড পর গিয়ে দিয়ে কামড়াতো, এত সেকেন্ড পর গিয়ে। কিন্তু এখানে মানুষ যেহেতু ছুটছে, কুকুরও যেহেতু ছুটছে, তখন আমরা যখন ক্যালকুলেশন করব তখন ইফেক্টিভ ভেলোসিটি মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট মাথায় রাখতে হবে। এখানে ইফেক্টিভ ভেলোসিটিটাই এক্ষেত্রে আগমন বেগের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে কি, বা আগমন বেগ কি? তাহলে কী হবে বলো দেখি? এখানে হচ্ছে u1 মাইনাস এখানে না লিখে অন্য জায়গায় লিখবো, অন্য একটা টার্ম এখানে ব্যবহার করতে হবে। তাহলে আগমন বেগ কী হবে? u1 মাইনাস u2, এটা হয়ে গেল কি আগমন বেগ বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তারপর ধরো সাপোজ আমি বললাম কি হলো, এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত, ঠিক আছে, এটা হচ্ছে কলিশন হলো,
তো কলিশনের পর কি হলো, m1 ভরের বস্তুটার বেগ কমে যাবে না, কমে যাবে না? এটা ধরে নিলাম কি হলো v1, এটা হয়ে গেলো v2। জেনারেলি কী হয়, ভেলোসিটি এর বেশি থাকলে এর প্রতি ট্রান্সফার হয়, ঠিক আছে? তাহলে কি হবে, m1 এর ভরের বস্তুটা যে বেগ নিয়ে আগে ছিল তার থেকে কী হবে, কমে যাবে। তার মানে অ্যাকচুয়ালি জেনারেল জিনিস গল্পটা এরকম হয়, v1 লেস দেন v2 হয়। এখানে যেটা ছিল তার উল্টো অর্ডার হয় জেনারেলি। তাহলে আমরা বলবো দেখি ভেলোসিটি অফ, এবার একটা নতুন টার্ম আসবে, এটা হচ্ছে কী বেগ, টার্মটা ঘুরে, এই টার্মটা হচ্ছে অপসরণ বেগ, সেপারেশন, অপসরণ বেগ, ভেলোসিটি অফ সেপারেশন, ঠিক আছে? তাহলে কী হবে, এর বেগ বেশি এর বেগ কম, তাহলে কী হতে পারে বলো তো দেখি, v2 মাইনাস v1, মানে আমাদের ছবির নিরিখে আমি বলছি, বলো বুঝতে পারলে না? বলে না, এ বেশি বেগ নিয়ে যাচ্ছে, এ বেগ ধাক্কা মারার পর গেলো, ধাক্কা মারার আগে কথা বাদ দাও, গুলি মারো, এ একটা বেশি বেগ নিয়ে ছুটছে, এ কম বেগ নিয়ে ছুটছে, তাতে আমাদের সেপারেশনের ভেলোসিটিটা কত হচ্ছে, এর বেগ মাইনাস এর বেগ, প্রোভাইডেড সবাই বেগ কিন্তু একই দিকে আছে। এবার বেগ ভেক্টর আছে, সেটা মাথায় রাখতে হবে, এটা কাজে লাগবে, কনসেপ্টে কাজে লাগবে। প্রোভাইডেড কি বলেছি, সবাই বেগের ডিরেকশন একই দিকে আছে, এটা জেনারেল ফর্মুলা। এবার ধরো সাপোজ আমি বললাম ভেলোসিটিটা এরকম হয়ে গেলো, এদিকে ঘুরে গেলো, তখন মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে, সেগুলো কাজে লাগাতে হবে, সেগুলো কাজে লাগাতে পারে পরবর্তী ক্ষেত্রে আমাদের, ঠিক আছে? তবে এই দুটো টার্ম কিন্তু যে কথাটা বললাম খুবই ইম্পর্টেন্ট টার্ম। এরপর আরও বেশি ইম্পর্টেন্ট টার্ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, সবগুলো একই নাম, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলা হয়। তাহলে কী টার্ম বলছি, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, এটা কি, সংঘাত গুণাঙ্ক, সংঘাত গুণাঙ্ক, অথবা তোমার হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক, সংঘর্ষ একই, এটা লিখে লাভ নাই, স্থিতিস্থাপক, স্থাপক গুণাঙ্ক, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে ই ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু অপসরণ বেগ বাই আগমন বেগ, অপসরণ বেগ বাই আগমন বেগ ইকুয়াল টু কী হবে এখানে আমাদের, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো 1 নম্বর কেস বলছে সংঘর্ষটা কি হলো, যদি স্থিতিস্থাপক হয় তাহলে কি হয়, সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক মানে কি বলেছিলাম, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, গতিশক্তি কি থাকবে, সংরক্ষিত থাকবে, থাকবে না, থাকবে না। তো সেক্ষেত্রে আমি আবার তোমাদেরকে আমাদের এখান থেকেও দেখাতে পারি, কোথায় গেল এই জি, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে কন্ডিশন না, এটা কন্ডিশন তো। তাহলে এটাকে আমি কী করবো, ধরো সাপোজ আমি এটাকে কপি করলাম, তো এটা পেস্ট করলাম এখানে, বুঝলে কোথায় হবে, পেস্ট করলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমরা কিন্তু সব একই নোটেশন ব্যবহার করেছি, চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে? তাহলে বলতে পারি এখান থেকে যে v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2। তাহলে দেওয়ার পরে এখানে ই সমান কত হবে, v2 মাইনাস v1 বাই
u1 মাইনাস u2 ইকুয়াল টু কী হলো 1। তাহলে সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তাহলে ক্ষেত্রে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 হচ্ছে। কিন্তু কোনো বস্তুর সংঘর্ষ স্থিতিস্থাপক বলা হয়। হ্যাঁ বলো, কোনো বস্তু কোনো সংঘর্ষ যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কের ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে, ই এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, 2 নম্বর কেস বলছে পূর্ণ অস্থিতিস্থাপক। পূর্ণ অস্থিতিস্থাপক পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি জানো? মানে একটা বস্তু এই একটা বস্তু আছে, একটা বস্তুর সাথে এসে ধাক্কা মারে এখানে চিপকে লেগে গেল, ধাক্কা লাগার পর সেটা অ্যাটাচ হয়ে গেল, দুটো একটা মাধ্যম হয়ে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সম্পর্ক। ঠিক আছে, আর তাদের ক্ষেত্রে অপসারণ বেগ তাহলে কী হবে আমাকে বলো, যদি ধাক্কা মেরে যদি তারা যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে একটা সাপেক্ষে অপসারণ বেগ কত হবে? দুটো সমান v2 মাইনাস v2 যা সমান v2 সমান v1, তাহলে অপসারণ বেগ কত হবে? v2 মাইনাস v1 এর ভ্যালু কত হবে? 0 হবে না? তো দেয়ার পরে সমান কত হবে? 0 হবে না? 0/something মানে 0, তাহলে তার ক্ষেত্রে এর ভ্যালু 0। আর যদি মাঝামাঝি হয়, আংশিক হয়, তাহলে 3 নম্বর কেস হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেক্ষেত্রে এর ভ্যালু 0 থেকে বেশি হবে, আর একের থেকে এক পূর্ণ স্থিতিস্থাপক তো না, একের থেকে কম হবে। এটা তোমাদের এমসিকিউতে আসার মতো কনসেপ্ট একটা। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা যেটা দেবো, এটা এই থিওরিটা এখানে শেষ। এই থিওরির কনসেপ্ট কাজে লাগিয়ে আর একটা লাস্ট থিওরি করলে আমার গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, তার আগে যেটা আছে আর একটা থিওরি আছে, সেই থিওরিতে কী বলছে, তার আগে একটা থিওরি আছে প্লাস কিছু অঙ্ক আছে। হ্যাঁ, সেই থিওরিটাতে কী বলছে, সেই স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলেছে, কিন্তু 1D মোশন না বলে আমরা একমাত্রিক ক্ষেত্রে দেখেছিলাম, আমরা 2D ক্ষেত্রে দিয়েছি। 2D 3D 4D যাতে দেবে দেখতে কোনো চাপ নাই। কেন? কারণ ধরো সাপোজ কী বলা আছে, ধরো আমি বলছি, একটা ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে গিয়ে ধাক্কা মারলো পানি করে, তা তো 1Dতে হচ্ছে না, 2Dতে হচ্ছে, গিয়ে ধাক্কা মারলো। এখানে ধাক্কা মারার পর কী হলো, ধাক্কা মারার পর এই বস্তুকে এদিকে ছুটিয়ে দিল, বা কোনো পার্টিকুলারলি কোনো একই মোশনে যাচ্ছে না, তখন তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী করে কী বার করবো? যদি ব্যাপারটা স্থিতিস্থাপক হয় তখন কী করবো? তখন আমরা পার্টিকুলারলি সেই ব্যাপারগুলো কোনো ভাগ করে অ্যাক্সেসে ভেঙে নেবো। এখানে অনেক হিজিবিজি দিয়ে ক্যালকুলেশন করা আছে। আমি ওটাই বলতে চাইছি, এই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। একই জিনিস কিন্তু এক্স অ্যাক্সিস বা এক্সিস বরাবর ভেঙে দিয়েছে। আলটিমেটলি সবগুলোকে এটার ধাক্কা মারার আগে এক্স অ্যাক্সিস বরাবর যা সব ক্যালকুলেট করে নেবো, বা অ্যাক্সিস বরাবর যা সব ক্যালকুলেট করবো। ওর জন্যই তোমরা এটাকে না বলে আমি তোমাদেরকে জাস্ট অঙ্ক করাবো। অঙ্ক করলে এই থিওরিটা হয়ে যাবে। বুঝতে পারবো কী বললাম? তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো, দেখো না। হ্যাঁ, তোমরা আমাদের দেওয়া আছে, এই কী দেওয়া আছে বল, কী দেওয়া আছে বল? 200 গ্রামের 3টে হ্যাঁ টুকরো হলো। একটা প্রথমে ছিল বোমাটা এরকম ছিল, তাহলে একটা এদিক দিয়ে গেল, এটা এম হলো, একটা 120 ডিগ্রি হচ্ছে মোটামুটি এরকম, এই আর একটা মোটামুটি এরকম সে ফ্যানের পাখার মতো। ঠিক আছে, মাথা পড়বে। এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেকটার ভর হচ্ছে কত? 200 গ্রাম। এবং প্রত্যেকটা বেগ কত বলা আছে? 100 মিটার প্রতিটি 200 গ্রাম ভরের টুকরো পরস্পর সাথে এখানে 100 মিটার পার সেকেন্ড থেকে চলে গেল। তাহলে প্রত্যেকটার বেগ হচ্ছে ভি সমান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কী করব, ধরে নাও আমি একটা অ্যাক্সিস টানব, এবার একটা নেব, ভালো বোঝার চেষ্টা করবো। হ্যাঁ সে ঠিক আছে, টানব। এটা এক্স অ্যাক্সিস নেব, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি কী করবো, এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, গতিশক্তি সংরক্ষণ সূত্র লাগাবো।
এক্স অ্যাক্সিস বরাবর আগে ভর ছিল 600 গ্রাম, বেগ শূন্য ছিল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রে এক্স অ্যাক্সিস বরাবর যদি ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাই, তো 0 ইকুয়াল টু দেখো এটা 90, আর এটা কত হবে তাহলে 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু এম ভি কস 30 ডিগ্রি। এদিকটা প্লাস হলো, এদিকটা প্লাস হলো, এদিকটা কী হবে? এটাও 30 হবে, মাইনাস এম ভি কস 30। কেটে কুটে তখন 0 সমান 0 হয়ে গেল, তাই তো না? তাই না? হলো না? আচ্ছা, এইদিকে এম ভি আসবে, আর এদিকে ওই দিকে কি আসবে? কস সাইনে ওর মধ্যে কোন দিকে বল? ওদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর Y axis। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস, সাইন থিটা, তাই না? মাইনাস মাইনাস মানে তোর এম ভি, Sin। শুধু এম ভি সাইন কি করে সাইন দেবো না, এর তো সাইন দেবো, এটা কস 60, এটা কস 60, এম ভি কস 60, এটা এম ভি কস 60, 2 এম ভি কস 60, মানে হচ্ছে 2 এম ভি কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এম ভি, এরকম হচ্ছে না? ভরবেগের সংরক্ষণ সূত্র লাগিয়ে দিলে কাজ হবে না, তো অলরেডি লেগে আছে, শক্তি সংরক্ষণ সূত্র কাজ হবে না। হাফ হাফ হয়ে গেছে, 0 হয়ে গেছে। মানে 1 সমান 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটো যে কোনো দুটো একটা অ্যাক্সিসে আছে না, তো হচ্ছে এইটা এই দুটো এক্স অ্যাক্সিসে আছে। কোনো দুটোই এক্সেস নেই, আমি এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিয়েছি, কারণ এই বরাবর টেনে নিয়েছি, এটাকে এই বরাবর টেনে 90 ডিগ্রি। তাহলে এইটার কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর বার করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর বার করেছি, এটার কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর বার করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর বার করছি। দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, প্লাস গতিশক্তি সংরক্ষণ সূত্র লাগাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, প্লাস গতিশক্তি সংরক্ষণ সূত্র লাগাবো। বুঝতে পারো? নিয়ে আমরা প্রবলেম সলভ করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জানতে চাইছে, কী বলতে চাইছে যে এই বিস্ফোরণের ফলে কত শক্তি নির্গত হয়। ঠিক আছে, দেখছি। আগে তো গতিশক্তি, আগে শক্তি কত ছিল? 0। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর শক্তি কত হবে? এক্স অ্যাক্সিস হবে সে তো করতেই হবে, হাফ ইন্টু এম ইন্টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কস স্কোয়ার 30 ডিগ্রি। গতিশক্তি তো ভেক্টর আছে না, তাই না? কী করে তো দেখেই নি, এটা দেখেই নি এটা দেখেই নি, এটা কেন মনে হচ্ছে লাভ নেই। 60 বলেছে দেখি। না ব্যাপারটা হচ্ছে 200 অঙ্ক করতে ভুল করেছি দেখ। একটি বোমা বিস্ফোরণের পর 3টি টুকরোয় ভেঙে যায়, সমান বলেনি। প্রত্যেকটি 200 গ্রাম ভরের টুকরোর পরস্পর 120 টুকরো এত প্রতিটি 200 গ্রাম হবে, মানে এটা কি? দুটিটা দেখিয়ে নি আমি, প্রতিটি দুটিটা 200 গ্রাম দেখিয়ে নি। ভরের দুটো টুকরো। এরকম হলে তো কোনো কী বলবো, এরকম হলে তো সমস্যা সমাধান করা অসম্ভব না, ওই তো হচ্ছে না না। দুটিটা আমিও করে দিই। প্রতিটি দুটি টুকরো, প্রতিটি 200 গ্রাম হলে দুটি টুকরো। হ্যাঁ, তিনটে টুকরো নাই, দুটো আর টুকরো টুকরো আছে। বলেনি না, প্রথম হচ্ছে 3টে টুকরো হয়েছে, আর একটা টুকরো বলেনি কত,
কত ডিগ্রি লাভ নেই। হ্যাঁ, কত ডিগ্রি সেটাও বলেনি, কত ডিগ্রি সেটাও বলেনি। কোন দিকে যাবে কোনো কিছু না, ওটা আমার বার করতে হবে। 120 ডিগ্রি না, আলটিমেটলি ওটার বিস্ফোরণ তাহলে 200 দ্বারা এরকম আমার তিন টুকরো ভেঙে গেল প্রতিটি। হ্যাঁ, কত শক্তি কত দেখ সেন্টিমিটার বার করলো, নিয়ে বললো হ্যাঁ একটা হচ্ছে ওয়ে এবং একটা ওবি বরাবর 120 ডিগ্রি করে বলে দিল। ওটা হ্যাঁ 100 ডিগ্রি হলো না? হ্যাঁ, গতিশীল হলো, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ওডি রেখা বরাবর গেল ধরে নিল ওরা। ঠিক আছে, নিয়ে টুকরোটির গতিবেগ যদি ভি হয় তাহলে 500 ভি কোথা থেকে পেলো, এটা হচ্ছে কোশ্চেন আমার। ক্রস করে বলে তৃতীয়টির গতিবেগ যদি ভি হয়, আচ্ছা ভি, তাহলে 500, ওটার ভর কত বলে ওটার ভর কী করে জানবো? লব্ধির জন্য। লব্ধি যেটা সেটাই তো দেওয়া উচিত। মানে 200 গ্রাম যে দুটো আছে ওইটার যে মাঝখানে যে লব্ধি। আরে ভরবেগের সমস্ত কাজ লেগেছে না, দেখ বলবো দেখ cos 60 মানে হচ্ছে কি cos 60, এটা cos 60 তো মানে 200 ইন্টু এত cos 60 মানে এটার cos 60 মানে হচ্ছে এটা, তো এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হচ্ছে 500 ভি, মানে তৃতীয় টুকরো আছে নিশ্চয় ইকুয়াল টু 500 ভি করে যখন একটা ভি ধরে নিয়েছে, তাহলে 500 ভরটা দেওয়াই তো নাই আমার কাছে। বুঝতে পারছিস কী বললাম? বোমাটার ভর কত সেটা দেওয়া নাই, 1 নম্বর কথা। ইনকমপ্লিট হবে। কী বললাম বুঝতে পারছিস? তো ভর মানে প্রথমত হচ্ছে হয় তৃতীয় টুকরোর ভর বলা উচিত, অথবা তোমার বলা উচিত তোমার ভর, তবে তো এটাতে যোগ করে ওটাকে বাদ দেবো না। রিভার্স ক্যালকুলেশনে কত ভর আসছে? অঙ্কতে এই 500 করতে চলে গেলো, এটা তো বসছে না আমরা কেটে খুশি। বেগ বার করেছে না, সবাই গতি শক্তি যোগ করে দিয়েছে, গতি শক্তি বার করেছে। তো এই কোশ্চেনটাতে 500টাই দেওয়া নয় 1 নম্বর কথা, আর আমাদের প্রত্যেক কিছু গণনা হয়েছিল 2 নম্বর কথা। আলটিমেটলি যে কনসেপ্টটা আমাদের যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট না, অঙ্কটাতে যেটা ইনফরমেশন ছিল সেটা ইম্পর্টেন্ট না। আমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের এখানে কীভাবে করতে হবে এই ব্যাপারগুলো, এইটার কাজের ব্যাপার মানে হচ্ছে সবগুলোকে আমরা যে কোনো একদিকে আমাদের সুবিধা মতো অ্যালাইন করবো, এই উপাংশ বরাবর ভেঙে এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের যা দরকার হবে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করুন না, আপনি আরেকটা ধরেন কিছু দিয়ে অঙ্কটা করে দিন। আরেকটা ধরে তো করেই দিয়েছে এটা, ধরো আমি তো দেখ না, আমি কথাটা ভালো বোঝার চেষ্টা করো। দর্শক আমার মতন বোঝার চেষ্টা করো, এটা যেটা দিয়েছে সেভাবে আমি ছবি বইটাকে অ্যারেঞ্জ করলাম এরকম, হ্যাঁ আরেকটা অ্যারেঞ্জ করছি এরকম দেওয়া আছে এরকম, এটাকে এর সাথে অ্যারেঞ্জ করলে এরকম হয় এরকম হয় এরকম হয়, ঠিক আছে? এবার বলছে এটার 30 হলে এটা 60 হবে, এটাও 60 হবে, তাহলে এটা cos 60 এটা cos 60, ওটা তো করা আছে 2 × cos 60 mv cos 60 mv cos 60 ইকুয়াল টু এটা করা আছে। আমি ওরকম না করে কী করলাম, আগে ছিল 0 আর এটা প্লাস মাইনাস এটা ইকুয়াল টু ওটা, তার মানে তাই ব্যাপারটা, তাই না? এর বেগ ভি ধরে নিয়েছে, তাহলে ওটার ভরে 500 ধরলে 500 × ভি, এটা মাইনাস 500 ভি ইকুয়াল টু প্লাস এটা, তাহলে মাইনাসটা এদিকে নিয়ে চলে আসলে কী হবে, এটা ইকুয়াল টু এটা প্লাস ওটাই ধর করা আছে, নিয়ে ভেলোসিটি বার করেছে, বুঝতে পারবো কী বলতে চাইছি? আবার আমি যদি ওরকম অত ওটা নাও ধরতে পারি, ধরি যদি পারফেক্টলি এটা 120 কথা মনে আছে নাই, আমি ধরলাম এইদিকে যাবে, তাহলে এটার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বার করবো, নিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর করবো, তারপরে এক্স অ্যাক্সিস বরাবর করবো, নিয়ে আলটিমেটলি ভি এর ভ্যালু বার করবো। ভি এর ভ্যালু যেই বেরিয়ে গেল, তারপর গতিশক্তি ওই যে বললাম গতিশক্তি যেহেতু স্কেলার আছে, আমি ওখানে ঝটকা লাগলো আমার না, এখানে তবে ওটার প্রবলেম দেখতে হবে। তো মোট গতিশক্তি কত হলো, বিস্ফোরণের পর মোট তাদের গতিশক্তির যোগ করে যাবে, তাই নিগত শক্তি। বুঝতে পারলো কি বলতে? বুঝলাম। তাহলে এক কাজ কর, এইটা করতে হবে,
এটা বাড়িতে চেষ্টা এখন করতে পারবি না, মানে এখন করার টাইম নাই, তো বাড়িতে চেষ্টা করিস সেটা। ওকে ঠিক আছে, তো কাজ করছি। ওটা কোন চ্যাপ্টারে অঙ্ক কোশ্চেনটা? সব কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা ইউনিট 1 মানে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আছে কতক্ষণ লিখবি? কালকেই তো কটা হয়েছে কটা বাদ হয়েছে? মানে তো লাস্টের জন্য আমার পাওয়া গেছে ত্রিকোণমিতি, এগুলো বাকি রয়েছে। সেটা তো বেশ করতে কতক্ষণ লাগবে যদি ধরি এখানে? এটার মধ্যে বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক ঠিক। বেশ। এবার ধরার জন্য একটা টার্ম জাস্ট কতটুকু হচ্ছে দেখি। এটা তোমার হয়ে গেলে আর নাই, আমার 9টা থেকে টিউশন আছে ওই জন্য ভাবছি তার ফটাফট শেষ করি। স্থির অনুভূমিক তলে স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। ধরো একটা বল ছেড়ে দেওয়া হলো, তখন ধাক্কা মারলো, তারপর পুরোটা উঠতে পারবে না, না একটু আবার ধরো সাপোজ এখানে ছাড়লাম, ধাক্কা মারা দূর করবো, ধাক্কা মারা ওই ক্যালকুলেশনটা করবো, কত দূর যাবে, কতক্ষণ ধরে চলবে ঘটনাটা। আচ্ছা, এবার একটা কথা যে এর কথা আমরা আলোচনা করেছিলাম না একটু আগে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক, এটার ভ্যালুটা তোমার কনস্ট্যান্ট হয় কখন? পার্টিকুলার দুটো বস্তুর ক্ষেত্রে। ধরো সাপোজ বললাম একটা রাবারের বল আছে, একটা মেঝে আছে, এই রাবারের বল আর মেঝের ক্ষেত্রে ফিক্সড। যদি রাবারের বল চেঞ্জ করে দাও, মেঝে চেঞ্জ করে দাও, আলাদা হয়ে যাবে, তাই না? যদি পূর্ণ স্থিতিস্থাপক হয় তখন তো এক হবে, তাই না? এবার সব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে কী হয়? তো সাপোজ রাবারের বল ছাড়লে যা দূরে যাবে, একটা পিং পং বল ছাড়লে তাই একই দূরে যাবে, উঠবে কি আরও বেশি উঠে যায় আমাদের কিছু। তবে যা হাইট তার থেকে হাইট বেশি হবে না, না কোনোদিনই হবে না। তুমি যদি জোরে ঠোকো তখন সেটা সেটা আলাদা ঘটনা না, ঠিক আছে? তো সেই ঘটনাটা দেখবো আমরা, যে কী দেখবো আমরা, যে কেন বললাম এই কথাটা, কারণ হচ্ছে এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ইটা আমি তো কী ধরবো, ওই বলটা এবং মেঝের মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক ধরে নেবো তাহলে ইটা কি সেই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, ইটা কি, তবে ওই ব্যাপারটা আমি কাজে লাগাতে পারবো। এটা হচ্ছে অপসরণ বেগ, এই জিনিসটা হচ্ছে অপসরণ বেগ, এটা হচ্ছে কি আগমন বেগ, মানে হচ্ছে অপসরণ বেগ বা আগমন বেগ। তাহলে কি করা হলো, একটা এটা ধরো সাপোজ একটা মেঝে, এটা একটা মেঝে, এটা একটা বস্তু, কত উচ্চতা আছে ধরা হলো ভূমি থেকে এই উচ্চতায় আছে, নিয়ে ওই হাইট থেকে অবাধে ছেড়ে দেওয়া হলো, জাস্ট ছেড়ে দেওয়া হলো, কোনো ভেলোসিটি না দিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে টাইমের রেসপেক্টে ও যত নামবে নিচের দিকে তত কী হবে, ভেলোসিটি বাড়তে থাকবে, তাই তো না? তাই না? সংঘর্ষের আগের মুহূর্তে ধরে নেবো ভেলোসিটি ভি, সংঘর্ষের আগের মুহূর্তে ভেলোসিটি কী ধরে নেবো, ভি। সংঘর্ষের পর ও ধরো সাপোজ এইখানে গিয়ে পৌঁছালো, এই হাইটে পৌঁছালো, এটা কিন্তু সংঘর্ষের পর। তাহলে এখান থেকে এই হাইটটা কত ধরবো আমরা, ধরে নিই আমি বড় থেকে এই ধরে নিলাম, ঠিক আছে? তারপর পরবর্তী ক্ষেত্রে আবার একটা হাইট উঠবে, এরকমভাবে চলতে থাকবে। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না?
তাহলে আমাকে বলতো দেখি ই সমান কী লিখতে পারি এই ফার্স্ট কেসে ই সমান কী লিখতে পারি। ধরো সাপোজ এইদিকে কী বেগে উঠলো ভি ড্যাশ বেগে উঠলো। তাহলে ভালো করে ভাববা কেসটা, প্রথমে বস্তুটা যখন এখানে এদিকে আসছে মেঝেটা কি উপর দিকে আগিয়ে আসছে না, তাহলে দ্বিতীয় বস্তুটা স্থির, তাহলে আগমন বেগ ই সমান কী বললাম একটু আগে, এই দেখো আবার আমি বার করছি, অপসরণ বেগ বা আগমন বেগ। তাহলে আগমন বেগটা কী লিখবো আমরা, আগমন বেগটা আগে লিখছি, আগমন বেগ হচ্ছে এর বেগ মাইনাস এর বেগ, তাহলে ভি মাইনাস 0। হ্যাঁ অপসরণ বেগটা কি, এর বেগ বেশি এর বেগ 0, তাহলে ভি ড্যাশ বাই মাইনাস 0। তাহলে ভি ড্যাশ বাই ভি সমান ই, তার মানে এখান থেকে বলতে পারি ভি ড্যাশ সমান হচ্ছে ই ভি, মানে এখানে এই কেসে আমাদের ক্ষেত্রে যে বেগে উপর দিকে উঠছে সেটা ভি ড্যাশ না লিখে কী লিখবো, ডাইরেক্ট আমি কী লিখবো, ই ভি বেগে উপর দিকে উঠবে। তার মানে ওই বস্তুটা ভি বেগে যদি মেঝেতে এসে সংঘর্ষ ঘটায়, যদি ভি বেগে সংঘর্ষ ঘটায় তাহলে কী বেগে উপর দিকে উঠবে, ই ভি বেগে উপর দিকে উঠবে। এই কনসেপ্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এতটুকু ক্লিয়ার হলো? তাহলে আর এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট বুঝতে পারা গেল। তাহলে প্রথম ক্ষেত্রে আমি বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার মানে ইউ স্কোয়ার, ধাক্কার প্রথম ফার্স্ট ধাক্কা, এটা হচ্ছে ফার্স্ট ধাক্কা, ফার্স্ট কলিশন। এটার ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ স্মল এইচ, এতটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি ভি সমান হচ্ছে কী হয়, √2gh হবে না, হবে না, হবে না, হবে না। এবার তোমার পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ধাক্কা, সেকেন্ড কলিশন, সেকেন্ড কলিশনের ক্ষেত্রে কী হবে বলতে দেখি, ইভি বেগে উপর দিকে ভালো করে বুঝবা, এটা ধাক্কা মারার পর জাস্ট যে বেগে উপর দিকে উঠছে সেটা ইভি, সেটা ম্যাক্সিমাম বেগ, যত আস্তে আস্তে উপর দিকে তত বেগ কমে থাকবে, জিরো হবে এক সাইডে। আবার যখন নামতে থাকবে, নেমে যখন ধাক্কা মারার আগের মুহূর্তে হবে তখন বেগও কিন্তু ইভি হবে। মনে পড়ছে তোমাদের? আমি তোমাকে বলেছিলাম ধরো আমরা একটা বস্তু উপর দিয়ে ছুড়ে দিলাম, ধরো আমরা বলছি একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে, উপর দিকে ছড়ানোর মুহূর্তে এই একটা মুহূর্ত ছিল, এখানে একটা বেগ সামনে একটা বেগ আছে, কিছু দূর গেল, যাওয়ার পর আবার যখন ফিরে আসছে এইখানে আবার একই বস্তু যখন আসবে ওর ভেলোসিটির ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, ডিরেকশন আলাদা হবে, ম্যাগনিটিউড সেম হবে। তার মানে কোনো বস্তু ধাক্কা মারার আগে বা উঠে যখন যে বেগে উপর দিকে উঠছে নিচের দিকে, ধাক্কা মারার আগে তারপর ধাক্কা যখন মারতে যাবে তখন সেই বেগও কিন্তু সেম থাকবে। তো সেকেন্ড কেসে এটা যখন ধাক্কা মারবে আবার, মানে সেকেন্ড কেসে যখন আবার ধাক্কা মারবে এখানে নিয়ে আবার উপর দিকে উঠবে, ধাক্কা মারার বেগটা কত হবে, ইভি হবে। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি কী লিখতে পারি বলো তো দেখি, তোমার ওরা অন্য করেছে, সেকেন্ড কেসটা ধরেছে, মানে এখান থেকে এত পর্যন্ত ওঠার কেসটা করেছে। ফার্স্ট কেসটা হচ্ছে এখান থেকে উপর থেকে নিচে নামার কেসটা করেছে ফার্স্ট কলিশনে। সেকেন্ডের ক্ষেত্রে ধাক্কা মারার পর উপর দিকে উঠে গেছে, ফার্স্ট কলিশনের দুটো ভাগ। ওদের ক্ষেত্রে কী হয়েছে, সেকেন্ড কলিশন না লিখে আমি লিখবো কী লিখবো, উপর দিকে যখন উঠছে প্রথম দিয়ে ধাক্কা মারার পর তখন অন্তিম বেগের ফর্মুলা হচ্ছে 0, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে কত হবে, ইভি তার হোল স্কোয়ার মাইনাস 2g এই হ্যাঁ, এই ফর্মুলাটা কাজে লাগছে। ওটা ঠিক আছে, কোনোভাবে আমরা যেভাবে করতে সেভাবে বললেও হবে, একই ব্যাপারই হবে। আমরা যেভাবে করছিলাম না দ্বিতীয় ক্ষেত্রে যখন ধাক্কা মারতে আসবে তখন একই ব্যাপারই হতো। যাই হোক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই ব্যাপারটা যদি লাগানো হয় তখন কী হবে, আলটিমেটলি এই সমান কত হবে দেখি দাঁড়া, এক্ষেত্রে ই স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2g এইচ ইকুয়াল টু কী হবে, ই স্কোয়ার ভি স্কোয়ার বাই 2g নিয়ে একটা জিনিস এখানে করা হয়েছে, ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার সমান হবে এই যে ভি স্কোয়ার সমান 2g এইচ, এই ফর্মুলা লাগানো হয়েছে 2g এইচ বাই 2g, এটা কাটলে কী হবে, ইকুয়াল টু ই স্কোয়ার এইচ। ঠিক আছে, স্কোয়ার সমান 2g,
বুঝতে পারলো? বুঝতে পেরেছি। আচ্ছা, আর যদি স্থিতিস্থাপক যদি এবার দেখো, যদি এখান থেকে আমি বলতে পারি যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হতো, তাহলে আমি কি লিখতে পারতাম? ইকুয়াল টু লিখতে পারতাম। আর এখানে আগের কেসে এইচ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ হয়ে যায়, তাহলে আমি এইচ ইকুয়াল টু হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এইচ, তার মানে হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ লিখতে পারতাম। তার মানে হচ্ছে ধাক্কা মারার পর এই আবার এই এই থামতো না। থামতোই না, ওটাই বললাম। একই রকম চলতে থাকতো। এখানে ছাড়লাম এই 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 এরকম চলতে থাকতো, কিন্তু বাস্তবে সেটা হয় না। এতটুকু ক্লিয়ার? এবার যদি তোমার এই সংঘর্ষ স্থিতিস্থাপক না হয়, আংশিক হয়, তাহলে মোট বলছে স্থির হওয়ার আগে পর্যন্ত মোট কত দূর অতিক্রম করবে এটা আমার বার করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্থির হবে ততক্ষণ পর্যন্ত মোট কত দূর অতিক্রম করবে সেটা বার করতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে পরবর্তী উচ্চতা যদি এইচ ড্যাশ হয়, পরবর্তী উচ্চতা এই যে প্রথমে এইচ হয়েছে না, পরবর্তী ক্ষেত্রে উচ্চতা যদি এইচ ড্যাশ হয়, তো তখন এইচ ড্যাশ সমান কত হবে? যদি সেটা হিসাব করে দেখা গেছে e⁴ ইন্টু এইচ হবে। বুঝতে পারলো কী বলতে চাইছি? তার পরবর্তী ক্ষেত্রে কী হবে? এই হিসাবটা করে দেখা গেছে মানে স্কোয়ার মাল্টিপ্লাই হচ্ছে না, স্কোয়ার ইন্টু এইচ, এইচটা আগের স্কোয়ার এইচের সাথে সমান। মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম, বোঝার চেষ্টা করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এইচ ইকুয়াল টু স্কোয়ার এইচ, আমি প্রথম ফর্মুলা পেলাম তো, তাহলে এটা ইকুয়াল টু স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ হতো তো, সমান হচ্ছে স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচের ভ্যালু বসাও, স্কোয়ার এইচ সমান হচ্ছে e⁴ এইচ। আবার এইচ ডবল ড্যাশ সমান হচ্ছে স্কোয়ার ইন্টু এইচ ড্যাশ সমান হচ্ছে স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় কী লিখবো আমি? তোমার স্কোয়ার এইচ লিখবো, স্কোয়ার এইচ সাপোজ এভাবে লিখলাম, তোমার e⁴ এইচ সমান হচ্ছে e⁴ ইন্টু আবার এইচ সমান হচ্ছে স্কোয়ার এইচ মানে e⁴ 6h, এরকমভাবে হচ্ছে। তাহলে এরকমভাবে চলতে থাকছে। তাহলে আলটিমেটলি দেয়ার পর টোটাল ডিস্ট্যান্স অতএব স্থির হওয়ার আগে পর্যন্ত বস্তুটি সেই জায়গায় তো স্থিরই হচ্ছে না থিওরিটিক্যালি। না, আমি ধরে নিই স্থিতিস্থাপক ধরে নিত, সংঘর্ষ মানে স্থিতিস্থাপক ধরে নিত, হ্যাঁ, তাহলে এসব তাহলে তো থামতোই না। স্থির হওয়ার পূর্ব মুহূর্ত, আগের মুহূর্ত বা পূর্ব মুহূর্ত। বলো কত হবে? প্রথমে ছিল কত? প্রথমে এখান থেকে আপনি কত নেমেছে, তাহলে এইচ নেমেছে, প্রথমে এইচ স্মল এইচ প্লাস, ভালো বুঝবা, প্রথমে এইচ উচ্চতায় ছেড়েছি, এই নামলো এইচ নেমেছে, তো মোট টোটাল ডিস্টেন্স বার করতে হবে কত যাচ্ছে, কত উপর থেকে ছেড়েছি এইচ হলো, তারপরে এখান থেকে আপনি উঠলো কত? স্কোয়ার ইন্টু এইচ, উপরে উঠলে নামলেও কিন্তু স্কোয়ার এইচ, 2 স্কোয়ার এইচ প্লাস 2 স্কোয়ার এইচ, 2টা টার্ম প্রত্যেক ক্ষেত্রে 2 যোগ হতে থাকবে। আমি এই ফর্মটা ব্যবহার করতো 2 যোগ হতে থাকবে, প্লাস 2 e⁴ এইচ প্লাস 2 e⁴ 6 প্লাস 2 e⁴ 8 এইচ, এরকমও চলতে থাকবে। ঠিক আছে, এটা যোগ করতে হবে। ঠিক আছে, লিমিট লাগবে। টু বি কন্টিনিউড, আজকে করবো না। স্টে টিউন। মানে যাকে পড়াবো